হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএস একাডেমি। আজ থেকে আমরা একটা প্র্যাকটিস সিরিজের পর্ব শুরু করেছি, যার আজকে ফার্স্ট ক্লাস। এই সমস্ত কোশ্চেনগুলো যে কোনো আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলে দিই, এখানে আমরা স্কিপ টেকনোলজি শিখব। স্কিপ টেকনোলজি কি সেটা তোমরা ক্লাস শুরুতেই আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষাতে ব্যবহার কিন্তু করতেই হয়। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। স্কিপ টেকনোলজি কী জিনিস না, প্রত্যেকটা অঙ্ক আমরা দেখা যায় যে অঙ্কগুলো সাধারণত আমরা পারি, কিন্তু কী হয় পরীক্ষাতে আমরা ঠিকঠাক আগে পিছিয়ে না করতে পেরে আমাদের কী হয়ে যায়, কোনো একটা ভুল অঙ্ককে হয়তো কোনো একটা ক্যালকুলেটিভ অঙ্ক যেটা অনেকটা বড় হবে, সেই অঙ্কটাকে আমরা যদি আগে থেকে শুরু করে দিই, তাহলে কী হবে, আমাদের ওখানে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে, যার প্রভাবে কিন্তু আমাদের বাকি কোশ্চেনগুলোর উপর পড়বে। তো সেই জিনিসটার জন্য আমরা দেখতে হবে যে যেগুলো খুব সোজা সোজা অঙ্ক সেগুলো প্রথমেই করব, তারপর টিপিক্যাল অঙ্কগুলোকে করতে থাকবো। ঠিক, তো আমি একজন অ্যাভারেজ স্টুডেন্টের মতো করে সমস্ত জিনিসটাকে দেখব, যে কোনটা স্কিপ করার জন্য, কোনটা ফার্স্ট রাউন্ডে করতে হবে, কোনটা সেকেন্ড রাউন্ডে করতে হবে। ঠিক, তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলা আছে। তো এর জন্য অবশ্যই প্রথমে কিন্তু অঙ্কটাকে খুব মন দিয়ে ভালোভাবে পড়তে হবে, শান্তিতে পড়তে হবে। এমন নয় যে হড়বড় হড়বড় করে পড়বে। ঠিক, আস্তে আস্তে শান্তিতে পড়বে, যাতে একবার অঙ্কটাকে পড়লেই জিনিসটা বুঝতে পেরে যাও যে কী বলতে চাইছে। দেখো ফার্স্টে কী আছে, একটি দুর্গে 150 জন লোকের জন্য 85 দিনের খাবার ব্যবস্থা ছিল। 15 দিন পর 25 জন লোক দুর্গ ছেড়ে চলে যায়, অবশিষ্ট খাবারে আর কতদিন চলবে? তাহলে এটা খুবই সুপার ইজি কোশ্চেন, এটা আমরা ফার্স্ট রাউন্ডেই করে নেব। কী বলা হয়েছে যে দুর্গে 150 জন লোকের 85 দিনের খাবার ছিল, কিন্তু 15 দিন তো তারা খেয়ে নিয়েছে। 15 দিন পর মানে কি, ওই 85 দিনের মধ্যে 15 দিন ওদের খাওয়া হয়ে গেছে, তাহলে আর কতটা খাবার মজুদ আছে? আর মজুদ আছে 150 গণিত 15 দিন যদি বাদ দিয়ে দিই, 85 থেকে 15 দিন বাদ দিলে 70, এই পরিমাণ খাবার এখনও পর্যন্ত বেঁচে আছে। এবার 25 জন লোক যদি দুর্গ ছেড়ে চলে যায়, তাহলে আর লোক কতজন বেঁচে আছে? 150 মাইনাস 25, 125 জন। এবার 125 জন এই খাবারটা খাবে, আমরা ধরে নিচ্ছি এই খাবারটা 125 জন এক্স দিনে খেয়ে উদ্ধার করবে। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করব। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এই 125টা পরের লাইনে এই ধারে চলে আসবে, 150 ইন্টু 70 বাই 125, কাটাকাটি করলে 25 5 125, 25 6 150, 5 14 70, 14 6 84। অপশান এ আমাদের অ্যান্সার হবে। নেক্সট, পেট্রোলের দাম 60% বেড়েছে, এর ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোল বাবদ খরচ মাত্র 12% বাড়বে? তো দেখো, এক ধরনের অঙ্ক আমরা করি যেখানে বলা হয় যে পেট্রোলের দাম 60% বেড়ে গেছে বা চিনির দাম 60% বেড়ে গেছে, খরচ অপরিবর্তিত রাখতে হলে আমাদেরকে কতটা কম ব্যবহার করতে হবে। এই ধরনের অঙ্ক আমরা সাধারণত দেখে থাকি, কিন্তু এখানে আরেকটা স্টেজ উপরে গেছে। এখানে কি বলা হয়েছে যে পেট্রোলের দাম তো 60% বেড়েইছে, প্লাস আমরা পুরোপুরি খরচাটা আগের মতো রাখতে চাইছি না, আমরা কি করতে চাইছি যে খরচটা মাত্র 12% বাড়ুক, তাহলে আমাকে কতটা কাটাতি করতে হবে কনজামশনের উপর। তো এটা আমরা ফার্স্ট রাউন্ডে করব। কি বলা হয়েছে, 60% বেড়েছে, মানে আমরা বলতে পারি যে স্যার দাম 100 টাকা থেকে 160 টাকা হয়ে গেছে। যদি আগে কোনো পেট্রোলের দামটা 100 টাকা ছিল, তাহলে সেটা আজকে 160 টাকায় পাচ্ছি, কিন্তু আমার খরচ মাত্র 12% বাড়াতে হবে। তার মানে আগে যদি আমি 100 টাকা খরচা করছিলাম, এখন আমি খরচা করব 112 টাকা। এখন আমি খরচা করব কত? 112 টাকা। তাহলে আগে আমার খরচা হতো, দাম বাড়ার প্রভাবে আমার 160 টাকা খরচা হতো যদি সেই পরিমাণ জিনিস আমি ব্যবহার করতাম, কিন্তু আমাকে 112 টাকা খরচা করতে হবে। তাহলে কত কম করতে হবে? এখান থেকে আমরা বিয়োগ করলেই পেয়ে যাবো 160 থেকে 112 কত টাকা কমাতে হচ্ছে? 48 টাকা কমাতে হচ্ছে। কত টাকার উপর? 160 টাকার উপর, কারণ 160টা এখন হয়ে গেছে আমার দাম। তাহলে 48/160, এবার এটা পার্সেন্টে ইন্টু 100%, কাটাকাটি যদি করে নিই, 4 12 48, 4 40 60, একটা শূন্যর সাথে একটা শূন্য, 4 3 12, 30% অ্যান্সার হবে। অপশান 3 আমার অ্যান্সার হবে। নেক্সট, একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয়মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তিনি এমন একটি বাটখারা ব্যবহার করেন যেটির ওজন চিহ্নিত ওজনের থেকে 26% কম। তার লাভের শতাংশ নির্ণয় করুন। দেখো, এটা একটা খুবই রিপিটেড কোশ্চেন। এখানে আমরা যদি চাই যে সবথেকে শর্ট টেকনিক কী হবে, তো শর্ট টেকনিকটা প্রথমে বলে দিচ্ছি। দেখো, কত পার্সেন্ট কম বলেছে? 26%। তাহলে আমরা উপরে লিখব 26, এবার নিচে রাখবো 100 থেকে যত পার্সেন্ট কম বলবে
100 থেকে সেটা বিয়োগ করব। তাহলে 100 থেকে যদি 26 বিয়োগ করি পেয়ে যাবো কত, 74 ইন্টু 100% করে নেবো। ব্যাস, এখানে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো ক্যালকুলেশনটাও কিন্তু আমরা লাস্ট পর্যন্ত করব না। কীভাবে করবো দেখো, এখানে কাটাকাটি করছি, 2 13 26, 2 37 74, তাহলে কী থাকছে 1300/37%। মানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ইউনিট ডিজিট অবশ্যই শূন্য হবে। তাহলে আমরা দেখব এই যে 4টা অপশান দেওয়া আছে এর মধ্যে কোনটাতে ইউনিট ডিজিট শূন্য আসবে। যদি এখানে গুণ করি 7 6 42 মানে ইউনিট ডিজিট 2, তার সাথে যদি 6 যোগ করি 8, তাহলে এটা হতে পারে না। 7 4 28, 8-এর সাথে যদি 5 যোগ করি 13, এটাও হতে পারে না। 7 7 49, তার সাথে যদি 10 যোগ করি তাহলে ইউনিট ডিজিট 9 থাকছে, এটাও হতে পারে না। তাহলে আমাদের একমাত্র অপশান কী হবে, অপশান 1টাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে সবসময় কিন্তু আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে না, এভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনের হাত থেকে বাঁচতে পারি, এবং এভাবে তোমাদেরকে সময় অবশ্যই বাঁচাতে হবে। এবার এটা তো একদম গেল ট্রিক্স, ঠিক আছে, কিন্তু অনেক সময় কী হয় আমরা এটা ভুলে যেতে পারি। তাহলে এটা যাতে ভুলে না যায় সেই জন্য আমরা একটা জিনিস দেখে নেবো, যেটা বেসিক বটে কিন্তু খুব স্পিড হবে। সেকেন্ড প্রসেস, তো 26% কম দেওয়া মানে কি, ওজন 26% কম দেওয়া মানে আমি বলতে পারি যে তুমি আমার কাছে জিনিস কিনতে এসেছো, আমার কাছে নয় সরি, অন্য জনের কাছে, অসাধু ব্যবসায়ীর কাছে দোকানে জিনিস কিনতে গেছো। সে কী করেছে, 100 গ্রাম তোমাকে দেখিয়েছে, নে 100 গ্রাম, ঠিক আছে, কিন্তু কত গ্রাম দিচ্ছে, 26% কম দিচ্ছে। মানে 100 গ্রাম তুমি কিনতে গেছো, তার মানে তুমি কিনতে গেছো 100 গ্রাম, কিন্তু তোমাকে দিয়ে দিচ্ছে কত, 26% কম। মানে 100 - 26, 74 গ্রাম ধরে দিচ্ছে তোমাকে। তুমি জানছো কি 100 গ্রাম, তুমি পকেট থেকে দিচ্ছ 100 গ্রামের টাকা। তাহলে যে দোকানদার সে কত টাকা লাভ করছে, 100 টাকার জিনিস পাচ্ছে, মানে তার ক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত হয়ে যাচ্ছে, 100 টাকা। কারণ তুমি তো 100 টাকায় দিচ্ছ, 100 গ্রামের দাম দিচ্ছ, কিন্তু তার অ্যাকচুয়ালি কত টাকার জিনিস যাচ্ছে, 74 গ্রামের দাম। তার মানে সে পকেট থেকে খরচা করেছে কত, 74 টাকার জিনিস। তাহলে সিপি হয়ে যাচ্ছে 74 টাকা। ব্যাস, সিপি এসপি যদি জানা থাকে আমরা তো এখান থেকে প্রফিট বের করতে পারি, সেম একই জিনিস চলে আসবে। বোঝা গেল, আশা করি আর ভুল হবে না এটা। নেক্সট একটা সমাধান করা আছে, সরল করো। তো এই সরল করাটা দেখো একটা জিনিস, এক গাদা মাইনাস দিয়ে দিয়েছে যাতে ভুল হয়ে যায়, কিন্তু আমরা এই মাইনাসগুলো ঠিক করে বুঝে শুনে করবো। দেখো বলেছিলাম যে আমরা চাইলে এই যে মাঝে যে মাইনাসগুলো আছে এগুলো আলাদা আলাদা করে ভেবে নিতে পারি, যে এইটা একটা আলাদা সেকশন, মাইনাস প্লাসগুলো একটা আলাদা করে সেকশন ভেবে নিতে পারি। কীরকম সেকশন না, এই যে কাজটা, এইখানের কাজটা, এইখানের কাজটা আর এইখানের কাজটা একসাথে আমরা করতে পারি, ঠিক আছে। দেখো করছি এখানে, তাহলে -9 রাখলাম, -60 ভাজিত -12 মানে কি, মানে -60 বাই -12, মাইনাসে মাইনাসে কেটে যাবে, 12 × 5 = 60, তাহলে +5 হচ্ছে, +5, আর এই মাঝে যে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে -5 প্লাস -3 × 9 মানে -27, -27 আর প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, -27 হবে। তাহলে এখানে কী হয়ে যাবে, -27, তাহলে 27 আর 5 32 আর 9 41, -41 অ্যান্সার, অপশান ডি। তাহলে এখানে ভুল হয়ে যেতে পারে ওই মাইনাসগুলো নিয়ে, ঠিক। নেক্সট, একটি 180 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল রেলপথে একে অপরের দিকে এত গতিতে চলছে, কত সেকেন্ডে তারা একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে। তো দেখো যে দুটো ট্রেন আছে আমাদের ট্রেনের অঙ্কতে প্রথমে দেখতে হবে যে ট্রেন দুটোর গতিটা কী আছে, একই দিকে মানে পরস্পরের বিপরীত অভিমুখে আছে নাকি একই দিকে গতি আছে। যদি একই দিকে গতি হয় তখন সেখানে যে ওভারঅল যে স্পিড হয় সেটা কী করতে হয়, মাইনাস করতে হয়। আর যদি বিপরীত দিকে হয় তাহলে ওভারঅল স্পিড আমাদের প্লাস করতে হয়। এখানে কি আছে, একে অপরের দিকে আসছে, মানে একজন আরেকজনকার দিকে আসছে, তাহলে এখানে ওভারঅল যে স্পিড হবে সেটা প্লাস হবে। তাহলে দুজনকার ওভারঅল স্পিড কত হবে, 50 + 7 70, মানে 120 কিমি/ঘন্টা। কিন্তু আমরা সেকেন্ডে জানতে চেয়েছে, মিটার/সেকেন্ডে, তাহলে কিমি/ঘন্টা থেকে যদি মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হয় আমরা কত দিয়ে গুণ করব, 5/18 দিয়ে, এত মিটার/সেকেন্ড ট্রেনটার স্পিড। এবার ট্রেনটাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে যখন দুটো ট্রেন একে অপরকে পুরোপুরি অতিক্রম করতে চায় তখন দুজনকার টোটাল দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে। তাহলে 180 মিটার + 180 মিটার, 360 মিটার অতিক্রম করতে হবে। স্পিড কি,
তাহলে টাইম সমান স্পিড ডিস্টেন্স বাই স্পিড। স্পিড দেওয়া আছে কত 120 গণিত 5 আর 18টা উপরে চলে যাবে। ব্যাস এখানে ক্যালকুলেশন করো, একটা শূন্যর সাথে একটা শূন্য, 12 3 36, তাহলে 18×3/5। আমরা চাইলে উপর নিচে 2 দিয়ে গুণ করে নিচ্ছি, ভাগ করতে সুবিধা, কারণ নিচে 10 হয়ে গেলে একটা ঘর আগে দশমিক বসে যাবে। এবার দেখো প্রত্যেকের ইউনিট ডিজিট আলাদা আলাদা, চাইলে আমরা ইউনিট ডিজিটের সাহায্যে করে নিতে পারি। 2 8 16 মানে 6, 6 3 18 মানে হচ্ছে ইউনিট ডিজিট কত হবে 8 হবে, যেটা আমাদের অপশান এতে আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট দেখো, রাজেশ্বর 16 দিনে, বিক্রম 6 দিনে, টাইগার 15 দিনে একটি কাজ করতে পারে। তারা সবাই একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শুরু হওয়ার 2 দিন পরে রাজেশ্বর চলে যায় এবং কাজ শেষ হওয়ার 3 দিন আগে বিক্রম চলে যায়। কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এই যে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এখানে যদি আমরা গ্রাফটা যে কী ঘটনা ঘটছে, কে কখন কাজ ছাড়ছে, কে কখন কাজে যোগদান করছে, এই জিনিসটা যদি আমরা ক্লিয়ারলি ভেবে নিতে পারি ঠিক নিজেদের মধ্যে যে হ্যাঁ ঘটনাটা কী ঘটছে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজ। দেখো আমি গ্রাফের সাহায্যে এটা করাবো, পরীক্ষা অবশ্য গ্রাফটা তোমাদের আঁকার প্রয়োজন পড়বে না। দেখো কী বলা হয়েছে, রাজেশ্বর 12 দিনে করছে, বিক্রম 6 দিনে করতে পারে, টাইগার করতে পারে 15 দিনে। তাহলে আমরা টোটাল ওয়ার্কটাকে কত ধরবো? টোটাল ওয়ার্ক ধরবো 12, 6 আর 15 লসাগু। 12 আর 6 লসাগু তো 12ই হবে, 12 আর 15 লসাগু তাহলে কত হবে 12 ইন্টু, দেখো 12র মধ্যেই তো 12 মানেই তো একটা 3 আর 4 আছে, 15 মানে কি 3 ইন্টু 5, তাহলে একটা 3 তো অলরেডি 12র মধ্যে আছেই, আর একটা 5 নিয়ে আসতে হবে। তাহলে টোটাল ওয়ার্কটা আমরা 60 ধরে নিচ্ছি। রাজেশ্বরের এদের বেড়ে এফিসিয়েন্সি বের করবো, ক্ষমতা বের করবো। 12 5 60, 6 10 60, 15 4 60, জাস্ট দিনটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ক্ষমতা কী করে বের করবো? টোটাল ওয়ার্ককে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলে তাদের ক্ষমতা বেরিয়ে যাবে। এগুলো আমরা ক্ষমতা বের করে নিলাম প্রত্যেক পার্সনের। এবার দেখো ঘটনাটা কী ঘটছে, একসাথে কাজ শুরু করেছে, মানে এটাই যদি আমরা একটা টাইম লাইন দেখি, একসাথে কাজ শুরু করেছে কিন্তু কাজটা 2 দিন পরে রাজস্ব চলে যায়। তাহলে 2 দিন পর্যন্ত কে কে কাজ করেছে? 3 জনেই কাজ করেছে, মানে আর ভি টি 3 জনেই কাজ করেছে 2 দিন পর্যন্ত। তারপর কে চলে যাচ্ছে? রাজেশ্বর চলে যাচ্ছে, মানে আর ভিটি কাজ করছে এখন এখানে, ওকে। এবং কাজ শেষ হওয়ার 3 দিন আগে বিক্রম চলে যাচ্ছে। সাপোজ মনে করো এখানে কাজ শেষ হচ্ছে, তো 3 দিন আগে কে চলে যাচ্ছে? বিক্রম চলে যাচ্ছে। তাহলে বিক্রম যদি চলে যায়, এখানে তো বিক্রম আর টাইগার কাজ করছিল, এখানে যখন বলছে যে কে ছেড়ে দিচ্ছে? বিক্রম ছেড়ে দিচ্ছে, তাই তো কাজ শেষ হওয়ার 3 দিন আগে বিক্রম চলে যায়। তাহলে এখানে কে কাজ করছে? শুধুমাত্র টাইগার কাজ করছে 3 দিন। এবার করে নাও যে এই যে রাজেশ, বিক্রম আর টাইগার এরা একদিনে কটা কাজ করবে? এরা একদিনে কাজ করবে, এদের টোটাল এফিসিয়েন্সি মানে 5 আর 4 9 আর 10 19টা কাজ করবে একদিনে, 2 দিনে 38টা কাজ করবে। তাহলে এখানে 38টা কাজ হয়ে গেছে। 3 দিন টাইগার কত কাজ করবে? টাইগার একদিনে 4টা কাজ করে, তাহলে 3 দিনে করবে 3 × 4 মানে 12টা কাজ। তাহলে টোটাল তো 60টা কাজ ছিল, তার মধ্যে এখানে 38, এখানে 12, মানে 50টা কাজ হয়ে গেছে। বাকি যে 10টা, তার মানে এখানে ঘটনা হয়েছে, এখানেই 10টা কাজ করা হয়েছে। এখানে কে কে কাজ করেছে? বিক্রম আর টাইগার। বিক্রম আর টাইগারের ক্ষমতা কত? 10 আর 4 14, এদের ক্ষমতা হচ্ছে 14। তাহলে 14 ক্ষমতা ছিল, 10টা কাজ করতে হবে, কত দিনে করবে? তাহলে টোটাল ওয়ার্ক বাই ক্ষমতা, তাহলে আমরা দিন পেয়ে যাব। এখানে আমাদের সময় লেগেছে 10/14, কাটাকাটি যদি করি 2 5 10, 2 7 14, মানে এখানে 5 7 দিন সময় লেগেছে। তাহলে টোটাল কত দিন সময় লেগেছে? এখানে 2 দিন, এখানে 3 দিন, 5 দিন, আর এখানে 5 7 দিন, মানে 5 পূর্ণ 5 7 দিন। অপশান আমাদের ডিতে আছে। বোঝা গেল কী করলাম? এছাড়াও তোমরা চাইলে অন্যভাবে এটা করতে পারতে। কীরকমভাবে না, এখানে এই যে গ্রাফটা না করে যে আগে মানে কাজ শুরু হওয়ার পর যে চলে যাবে তার কাজটাকে মাইনাস করে দেবে এবং তাকে ঘর পাঠিয়ে দেবে, আর যে শেষকালে ছেড়ে চলে যাবে তাকে বলবে যে তুই কাজটা ছেড়ে যাস না, আর 3 দিন ছেড়ে যাচ্ছিস বা 2 দিন আগে ছেড়ে যাচ্ছিস, এই 2 দিন কাজটা তুই করে নে, ঠিক ওর কাজটা আমরা যোগ করে নেবো। দেখো সেটা কীভাবে, সেম একই জিনিস এটা আমাদের করতে হবে। এই গ্রাফটা তো এই জিনিসটা তো আমাদের বানাতেই হবে, যে টোটাল ওয়ার্ক এবং টাইমের ব্যাপারটা, এটা তো অবশ্যই আমাদের লাগবে। এখান থেকে আমরা কি করব, যে কে তাহলে আগে ছাড়ছে না, কাজ শুরু হওয়ার 2 দিন পরে রাজেশ্বর চলে যাচ্ছে, তাহলে রাজেশ্বর 2 দিন কাজ করে পালাচ্ছে, ওকে কী করবো, ও 2 দিনের কাজটা দিয়ে দেবো, দিয়ে ঘর পাঠিয়ে দেবো। তো রাজেশ্বর একদিনে কাজ করে 5টা, 2 দিনে কাজ করবে 10টা, তাহলে ও 10টা কাজকে আমরা বের করে দিচ্ছি,
মাইনাস 10, টোটাল অর্থ থেকে ও 10টা কাজ আমরা বের করে দিলাম। এবার কে 3 দিন আগে বিক্রম চলে যাচ্ছে, কাজটা শেষ হওয়ার 3 দিন আগে বিক্রম চলে যাচ্ছে। আমরা বিক্রমকে বললাম যে তুই কাজ শেষ করে পরে চলে যা, তাহলে 3 দিন কাজটা করে নে তারপর যাবি। 3 দিন যদি ওরা কাজ করতো তাহলে আরও কতগুলো বেশি কাজ করতে পারতো। একদিনে 10টা কাজ করে, 3 দিনে 30টা কাজ করবে, আরও 30টা কাজ করতে পারতো। তাহলে তখন এতগুলো আমার কার্য সম্পন্ন হতো। এখানে আমার যোগফল কত হচ্ছে, 60 আর 20তে 80টা কাজ হতো। এই 80টা কাজ করতো কে কে, আমরা রাজেশ্বরকে কাজ দিয়ে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। রাজেশ্বর আর নেই ফ্রেমে, বিক্রম আর টাইগার কিন্তু প্রত্যেক দিনই আছে। টাইগার এই যে বিক্রম চলে যাচ্ছিলো আমরা কিন্তু ওকে ধরে রেখেছি, তাহলে বিক্রম আর টাইগার এই পুরো কাজটা করেছে 80টা কাজ। কতদিন লাগবে, বিক্রম আর টাইগারের টোটাল এফিসিয়েন্সি 14, কাজ করতে হবে 80টা, 80/14। এখানে ক্যালকুলেশন করে নাও, 2 40 80, 2 7 14, 40 7 মানেই 5 পূর্ণ 5 আর 7। তো দুরকমভাবে আমরা কিন্তু করতে পারি। নেক্সট, একজন ময়ূরের কাছে 7 সেমি ব্যাসার্ধের একটি গোলকাকৃতির নাড়ু আছে। তিনি নাড়ুটিকে ভেঙে উপাদান দিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলি নাড়ু তৈরি করতে পারবেন। তো দেখো, যখনই এরকম কিছু কোশ্চেন থাকবে যে কোনো একটা ঘনক থেকে কোনো একটা ঘনক তৈরি করা আছে, বা কোনো একটা গোলক থেকে অন্য একটা গোলক তৈরি করা আছে, একটা অর্ধগোলক থেকে একটা অর্ধগোলক তৈরি করা আছে, একটা গোলক থেকে একটা অর্ধগোলক তৈরি হচ্ছে, এগুলো কিন্তু খুবই ইজিলি মুখে মুখে করা যায়। কীভাবে, এই যে যখন এরকম ট্রান্সফার হবে, দেখো যেটা বড় গোলক তার ব্যাসার্ধ বাই ছোটো গোলকের ব্যাসার্ধ তার হোল কিউব করব, কারণ আয়তন যেহেতু। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত আছে 7, ছোটো গোলকের কত আছে 3.5, তার কিউব করব, যেহেতু আয়তনের কথা বলা হয়েছে। কেন আয়তন, কারণ একটা গোলক থেকে যখন আরেকটা গোলক বানাবো তখন তো সেই আয়তনটা নিয়েই কাজ হয়, তার যে উপাদানটা সেই উপাদানটা নিয়ে কাজ হয়, উপাদান মানে তার আয়তন। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা উঠে যাবে একটা শূন্য, তাহলে 35 দুগুণে 70, 2 এর কিউব মানে অপশান বি অ্যান্সার হয়ে যাবে। যদি জানতে চাও যে এটা কীভাবে আসছে, তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এভাবে বলতে পারি যে টোটাল যে বড় নাড়ুরা থেকে ছোটো ছোটো নাড়ু তৈরি করা আছে, মানে দুজনকারই ছোটো যে টোটাল নাড়ুগুলো আছে তাদের আয়তন আর বড় নাড়ুটার আয়তন সমান হবে। এবার গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, বড় আরটা কত 7, 7 কিউব সমান, ধরে নিচ্ছি আমি এক্সটা ছোটো ছোটো নাড়ু তৈরি হবে। এক একটা নাড়ুর আয়তন কত, 4/3 পাই আর কিউব, আর মানে 3.5 কিউব। দেখো সেম জিনিস চলে এলো, 4/3 পাই আর 4/3 পাই কেটে যাবে, তাহলে এখানে এক্স সমান পড়ে থাকবে 7/3.5 তার হোল কিউব। 7 কিউব বাই 3.5 কিউব, আমরা জানি যে এক্সএস কিউব বাই ওয়াই কিউব মানে আমরা লিখতে পারি x/y তার হোল কিউব। সেই জিনিসটা এখানে করা হয়েছে, বোঝা গেল। তাহলে এখান থেকে এই জন্য আমরা করি কি, যে বড় জিনিসটা থেকে ছোট ছোট জিনিসগুলো বানানো হচ্ছে, সেই বড়টার ব্যাসার্ধ ঘনক হলে বড়টার বাহু, ঠিক আছে, বাই ছোটোটার ব্যাসার্ধ ঘনকের ক্ষেত্রে বাহু করে এবার আমরা তার হোল কিউব করে নিই। ক্লিয়ার। নেক্সট, নিতিনের কাছে এত টাকা আছে, তিনি এটি তার পুত্র প্রবীণ এবং ঋষির মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক প্রদেয় 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে পারেন 17 বছর 18 বছর পরে। তাহলে এটা দেখো একটা চক্রবৃদ্ধি সুদের কোশ্চেন, এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশন বড় হতে পারে, ঠিক আছে। তাহলে এটা আমরা ফার্স্ট রাউন্ডে করবো না, এটা আমরা স্কিপ করে দেবো এবং মার্ক করে দেবো যে পরের রাউন্ডে এটা আমরা করবো, ঠিক। কারণ এখানে কী হতে পারে, চক্রবৃদ্ধি সুদের ক্যালকুলেশন বড় হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যদি করতে করতে ফার্স্ট রাউন্ডে আমাদের টার্গেট থাকবে যেগুলো সুপার ইজি কোশ্চেন, যেগুলো একদম গতানুগতিক কোশ্চেন, সেগুলোকে করে শেষ করা। সেকেন্ড রাউন্ডে আমরা আসবো এই সমস্ত কোশ্চেনগুলো করার জন্য, ঠিক। তাহলে এটা আমরা এখন স্কিপ করে দিচ্ছি, পরে দেখব। নেক্সট, এই জিনিসটাই বললাম স্কিপ টেকনোলজি বা স্কিপ টেকনিক, যে ডিফিকাল্ট অঙ্কগুলোকে আমরা পরে করব, সোজা সোজা অঙ্কগুলোকে আমরা আগে শেষ করে দেবো, ঠিক। সাপোজ একটা উদাহরণ সাজিয়ে যদি তোমাদের বলি, যে মনে করো একটা রুমের মধ্যে, ঠিক আছে, একটা হাতি আছে আর বেশ কতগুলো কুকুর আছে ছোটো ছোটো, তোমাকে একটা বন্দুক দেওয়া হয়েছে। তাহলে তুমি তাদেরকে আগে মারবে, হাতিটাকে আগে মারতে যাবে নাকি কুকুরগুলোকে মারবে? আগে নিশ্চয়ই কুকুরগুলোকে মারবে, কারণ ওই কুকুরগুলোকে যদি মেরে দিই বড় হাতিটাকে মারতে তখন সুবিধা হবে, নইলে আমি যদি হাতিটাকে মারতে থাকি কুকুরগুলো আমার পাশ থেকে ডিস্টার্ব করবে। সেই জন্যেই যেগুলো সোজা সোজা কোশ্চেন সেগুলোকে আগে করে নেবো, তারপরে ডিফিকাল্ট এগুলো যাবো, বোঝা গেল। দেখো, সচিন 60 কিমি/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা যাত্রা করে এবং 40 কিমি/ঘন্টা গতিতে 80 কিমি দূরত্ব অতিক্রম করে। সচিনের গড় গতি কত? তো গড় গতিবেগের জন্য, গতিবেগ মানে কি, দূরত্ব বাই সময়। এখানেও তাহলে যখন গড় গতিবেগ বলবে তখন মোট দূরত্ব বাই মোট সময়।
তাহলে মোট দূরত্ব কতটা অতিক্রম করছে? 60 কিমি/ঘন্টা বেগে 2 ঘন্টা চালাচ্ছে, তাহলে কত দূর যাবে? 120 কিলোমিটার প্লাস 40 কিমি গতিবেগে 80 কিমি যাচ্ছে, তাহলে এখানে তো বলে দিয়েছে 80 কিমি বাই সময় কত লাগবে? এখানে সময় লেগেছে 2 ঘন্টা প্লাস এখানে কতক্ষণ সময় লাগবে 80 কিমি যেতে? 40 কিমি স্পিডে যদি যাই 80 কিমি যেতে 2 ঘন্টা সময় লাগবে প্লাস 2। এখানে যদি ক্যালকুলেশন করি 200/4 মানে 50 কিমি/ঘন্টা, তাহলে আমাদের স্পিড কত হবে? 50 কিমি/ঘন্টা। একজন পরীক্ষার্থী 25% নম্বর পায় এবং 68 জন্য ফেল করে, অন্যজন 50% পেয়ে 42 নম্বর বেশি পেয়ে গেছে, যেটা 5 নম্বর। তো এখানে যদি আমরা জিনিসটা দেখি যে সাপোজ মনে করো এটা হচ্ছে আমাদের মার্কস, এটা হচ্ছে 0 মার্কস, এটা হচ্ছে ফুল মার্কস, মানে এটা 0%, এটা হচ্ছে 100%। ওকে, তো এর ধরে নিচ্ছি এখানে কোথাও না কোথাও 5 মার্ক আছে, এটা হচ্ছে যে আমাদের 5 মার্ক। এখন একজন হচ্ছে 25% নাম্বার পেয়ে 68 নাম্বারের জন্য ফেল করেছে। 68 নাম্বারের জন্য ফেল করা মানে কি? সে বলতে পারে যে এইখানে কোথাও না কোথাও নাম্বার পেয়েছে, ফেল করেছে, মানে পাশের ঠিক বাঁ দিকে থাকবে। সে কত পেয়েছে? 25% পেয়েছে। কত নাম্বারের জন্য ফেল করেছে? আমরা দেখতে পাচ্ছি এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটার জন্য ফেল করেছে। ওরা বলে দিয়েছে এটা 68 নাম্বার, এই গ্যাপটা, ঠিক আছে। আরেকজন 50% নাম্বার পেয়েছে, সাপোজ ধরে নিচ্ছি এখানে কোথাও একটা কিছু 50% নাম্বার পেয়েছে। কেন এই ধারে তো হচ্ছে পাশের ডান দিকে? কারণ এই পাশের থেকে বেশি নাম্বার পেয়ে গেছে। কত বেশি? 42 বেশি। তাহলে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা 42 নাম্বারের গ্যাপ। এই গ্যাপটা কভার করতে 42 নম্বর, পাশের থেকে বেশি পেয়েছে। কত পেয়েছে? 50%। তাহলে 50% মানে আমি এখানে রেখেছি, তার মানে এই যে গ্যাপটা, সেই গ্যাপটা 42। এবার দেখো কী করব। তাহলে এই যে দুজন স্টুডেন্ট আছে, এই দুজন স্টুডেন্টের মধ্যে পার্সেন্টেজে কত গ্যাপ আছে? 25% থেকে 50%, মানে 25%-এর গ্যাপ আছে। আর এদের নাম্বারের মধ্যে গ্যাপ কত আছে? 68 + 42, মানে 110-এর গ্যাপ আছে। তাহলে আমরা বলতে পারি যে স্যার 25% নাম্বার মানেই 110 নাম্বার। 100% পরীক্ষা মানে কি? সেটা 100%, কোনো কিছু তো আর 100% হয়। এখানে পরীক্ষার পূর্ণমান জানতে চেয়েছে, পূর্ণমান মানে 100%। তাহলে 100% সমান এর 4 গুণ করা হয়েছে, এধারেও 4 গুণ হয়ে যাবে, 440। অপশান এ আমাদের অ্যান্সার হবে। নেক্সট, দুটি ট্রেন এত স্পিডে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে? বিপরীত দিকে। বিপরীত দিকে মানে স্পিডটা যোগ হবে, তাহলে ওভারঅল স্পিড কী হবে? 60 + 110 মানে 170 কিমি/ঘন্টা, কিন্তু আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করে নিচ্ছি। তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা চাইলে কিন্তু আমরা ফার্স্ট রাউন্ডে স্কিপ করে নিতে পারি। কেন স্কিপ করব? কারণ এখানে যে অ্যান্সারটা আছে সেটা আসন্ন মানে বের করতে হবে। তাহলে আসন্ন মানে বের করতে মানে পুরো ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে, তাহলে এখানে কিন্তু আমাদের টাইম অনেকটাই লাগতে পারে। তাহলে এটাকে আমরা কী করব? স্কিপ করে দেবো, এটা আমরা সেকেন্ড রাউন্ডের জন্য রাখবো। ঠিক, এটা আমরা সেকেন্ড রাউন্ডে এসে করব। নেক্সট, মান নির্ণয় করো। তো এটা তো খুবই ইজি একটা কোশ্চেন, এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে কত হবে। নেক্সট, একজন দোকানদার 520-তে একটা পণ্য কিনেছে এবং 10% লাভ করতে চায়, তাহলে তার ক্রয় মূল্য কত? 520 টাকা। লাভ করবে কত? 10%। লাভ হয় ক্রয় মূল্যের উপরে, তাহলে 520 টাকা 10% সে লাভ করবে। 520 টাকা 10% মানে কত? কোনো কিছু 10% বের করা মানে তার ডান দিক থেকে এক ঘর আগে দশমিক লাগানো, তাহলে ডান দিক থেকে এটা ডান দিক, এক ঘর আগে দশমিক মানে এখানে, তাহলে 10% সমান কত হয়ে যাবে? 52। 520 এর 10% সমান আমরা এভাবেও করতে পারি চাইলে, একটা শূন্য 52 টাকা। তাহলে 52 টাকা আমাকে লাভ করতে হবে, দাম তো 520 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 520 + 52 মানে 572 টাকা। অপশান ডি আমার অ্যান্সার হবে। নেক্সট, অভিন্ন বার্ষিক সরল সুদের হারে অমিত এত এবং গোপাল এত টাকা বিনিয়োগ করে। গোপাল যদি 4 বছর পরে অমিতের থেকে 480 টাকা বেশি সুদ পায়, তাহলে সুদের হারটা কত ছিল? সরল সুদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দুজন আছে, এই দুজন যে বিনিয়োগটা করেছে তাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। কেউ বেশি টাকা করেছে, কেউ কম টাকা করেছে, তাই জন্য সুদটা আলাদা আলাদা পরিমাণে আলাদা আলাদা, মানে সুদের পরিমাণটা যেটা হবে টাকাতে সেটা আলাদা হবে। সুদের হারটা দুজন ক্ষেত্রে সেম হবে, কিন্তু সুদের যে পরিমাণটা হবে সেটা আলাদা আলাদা হবে। এই জন্য কত বেশি সুদ পেয়েছে? 480 টাকা বেশি সুদ পেয়েছে। কত বছরে? 4 বছরে। তাহলে 4 বছরে যদি 480 টাকা বেশি সুদ পেয়েছে, 1 বছরে কতটা বেশি সুদ পাবে? 480/4, 120 টাকা বেশি সুদ পেয়েছে 1 বছরে। 1 বছরে সে 120 টাকা বেশি সুদ পাচ্ছে একজন আরেকজনকার থেকে। এই যে গোপাল কত টাকা বেশি ইনভেস্ট করেছিল?
গোপাল আমরা দেখতে পাচ্ছি 4,000 টাকা বেশি ইনভেস্ট করেছিল। তাহলে এই যে 4,000 টাকা বেশি ইনভেস্ট করেছিল, ওই জন্যেই ও প্রত্যেক বছর 120 টাকা করে বেশি সুদ পেয়ে যাচ্ছে। কারণ ও বেশি টাকা জমা করেছে, তাহলে তো বেশি সুদ পাবেই। কত বেশি টাকা জমা করেছে? 4,000 টাকা জমা করেছে বেশি, তার জন্য 120 টাকা বেশি সুদ পাচ্ছে। তাহলে এটা আমাদের ইন্টারেস্ট হয়ে গেল, এটা আমাদের প্রিন্সিপাল হয়ে গেল। টাইম আমাদের 1 বছর, কারণ আমরা 1 বছরে বের করেছি যে কত টাকা বেশি। এবার এখান থেকে তাহলে আমরা আর বের করতে পারবো। আমাদের 4টা জিনিসের মধ্যে 3টা দেওয়া আছে, আরটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে সুদ সমান প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট বাই 100। কাটাকাটি করলে একটা শূন্যের সাথে একটা শূন্য, 4 3 12, আর সমান 3%, অপশান এ। চাইলে আমরা এখানে এটাও বলতে পারতাম যে এখানে স্যার ইন্টারেস্ট কত আছে? 120 টাকাটা। 120 টাকাটা 4,000 টাকার কত পার্সেন্ট? তো 4,000 টাকা 10% মানে তো 40। তাহলে 120 মানে 3%। ঠিক আছে, এভাবেও করতে পারতাম, কিন্তু এভাবে জিনিসটা বুঝতে অসুবিধা হবে, তাই এভাবে প্রথমে তাতে দেখালাম। নেক্সট, 40%-এর একক ছাড়ের সঙ্গে 25% ও 15%-এর ক্রমিক ছাড়ের পার্থক্য কত? তো 40%-এর একটা ছাড় দিচ্ছে, যে একবার দোকানদার ছাড় দিচ্ছে, বলছে ঠিক আছে আমি 40% ছাড় দেবো, কিন্তু আরেকবার বলছে যে আমি 25% আর 15% পরপর ছাড় দেবো। তাহলে আমাদের মনে হতে পারে, যেমন দোকানে দেখেছো 50% প্লাস 50% সেল লেখা থাকে, 50% প্লাস 50% অফ। তার মানে কিন্তু এমনটা নয় যে 100% অফ, তুমি যাবে দোকান থেকে জিনিস উঠে নিয়ে পালিয়ে আসবে। ঠিক, ওটা কিন্তু 50% প্লাস 50% অফ মানে 100% অফ হয় না। সেই রকমই 25% প্লাস 15% মানে কিন্তু 40% হবে না। কত পার্সেন্ট হবে? দেখো, আমরা ছাড়, ক্রমিক ছাড় হলে তুল্য ছাড়টা কীভাবে বের করি? এ প্লাস বি মাইনাস এ বি বাই 100, এই ফর্মুলাটার সাহায্যে। তাহলে এ প্লাস বি করলে তো 25 প্লাস 15 আসবে, মাইনাস 25 গণিত 15 বাই 100। চাইলে আমরা এখানে ভাগ করতে পারি, 25 কাটাকাটি করে নিই, যদি 25 4 100, 15 বাই 4 মানে কত হবে? 4 3 12, 30, 4 7 28, ওকে 3.75। তাহলে 40 মাইনাস 3.75। এবার দেখো, এখানে আমরা বিয়োগটা করতে যাবো না, একটা ছাড় হচ্ছে 40%, আর এটা হচ্ছে 40%-এর থেকে 3.75% কম। তাহলে দুটো নাম্বার আছে, একটা নাম্বার আছে 40, আর একটা হচ্ছে 40-এর থেকে 3.75 কম। তাহলে দুটো ডিফারেন্স কত হবে? 3.75। অপশান সি আমাদের অ্যান্সার। কেউ কেউ আবার কী করে, যে 40 থেকে 3.75কে বিয়োগ করবে, তারপরে আবার ওই যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা থেকে আবার 40 বিয়োগ করবে। এত কিছু করার কী মানে? কারণ এই তো বলা আছে যে একটা সংখ্যা 40, আর একটা হচ্ছে 40-এর থেকে 3.75 পিছনে আছে, তাহলে দুজনকার গ্যাপ কত? 3.75। বোঝা গেল? নেক্সট দেখো, যদি 7a সমান 6b সমান 12c হয়, তাহলে a ইজ টু b ইজ টু c সমান কত? তো এটা আশা করি তোমরা সবাই জানো, কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায় যে কোনটা কী নেবো, কার সাথে কাকে নেবো। আমি একটা ছোটো গল্প বলছি, তোমরা আর কোনোদিনও ভুলবে না এই অঙ্কটা করতে। একটা জিনিস এখনকার দিনে লক্ষ্য করেছো ট্রেন্ড, যে আমাদের ফ্যামিলিতে মানে এখনকার যে ট্রেন্ড হয়ে গেছে, যে ভাইয়ে ভাইয়ে বিশাল গণ্ডগোল হয়ে যায়। ঠিক, কিন্তু পাশের লোকের সাথে আমাদের ভাব হয়ে থাকে। সেম জিনিসটা আমরা এখানে ফলো করব। কীভাবে ফলো করবো? দেখো, 7-এর সাথে এ পরস্পর আছে না পাশাপাশি, তাহলে আমরা বলতে পারি যে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হবে। তাহলে 6 আর বি ভাই, 12 আর সি ভাই, এদের মধ্যে ঝগড়া হবে। পছন্দ করবে এর সাথে বাকিদের মেলামেশা থাকবে। ঠিক আছে, তাহলে যখন আমরা এ ইজ টু বি ইজ টু সি লিখবো, তখন কীভাবে লিখবো? যখন এ তো সাথে সাথে ঝগড়া করে বসে আছে, তাহলে এ কাকে নেবে? 6কে আর 12কে। এর জন্য লিখবো 6 ইন্টু 12। বি এর সঙ্গে বি 6-এর সাথে ঝগড়া করে বসে আছে, তাহলে ভাব কার সাথে? 7-এর সাথে আর 12-র সাথে। সি তো 12-র সাথে ঝগড়া করে বসে আছে, কারণ সি 12 সি আছে, তাহলে সি এর ভাব কার আছে? 7-এর সাথে আর 6-এর সাথে। এবার করে নাও, 6 দুগুণে 12, 6। তাহলে পেয়ে যাচ্ছি 12 ইজ টু 14 ইজ টু 7। বোঝা গেল? ভুলবে আর কোনো দিনও? তো চলো, এটার অ্যান্সার কী হয়ে যাচ্ছে? 12 14 7 কোথায় আছে দেখো, অপশান এতে। এখানেও কিন্তু তাড়াতাড়িতে ভুল করে দেওয়া না, দেখো সমস্ত অপশানগুলো 12 14 7 দিয়ে বানানো হয়েছে। তো তাড়াতাড়িতে এমন যেন না হয় যে এদিক ওদিক করে দিলে, বা অনেক সময় এক্সামিনার এখানে কী করে দেখো, এখানে এ ইজ টু বি ইজ টু সি না জিজ্ঞেস করে বলে দেবে এ ইজ টু সি ইজ টু বি, আর আমাদের টেন্ডেন্সি থাকে এ বি সি বের করার। ঠিক এইভাবে কিন্তু এক্সামিনার খেলে, সেগুলো কিন্তু আগের থেকে তোমাদেরকে জেনে রাখতে হবে। নেক্সট, 672 এবং 7056 লসাগু কত? তো দেখো, এটা একটা খুবই সুপার ইজি কোশ্চেন। লসাগু আমরা সবাই জানি লসাগু কী করে বের করতে হয়, কিন্তু এই অঙ্কটা যদি করতে যাই আমাদের সময় লেগে যাবে। তাই জন্য এটাকে আমরা কী করবো, সেকেন্ড রাউন্ডের জন্য ছেড়ে দেবো। এটা আমরা তাহলে
স্কিপ করব সেকেন্ড রাউন্ডের জন্য। তাহলে এটা মানে সবসময় যে ডিফিকাল্ট অঙ্ককে স্কিপ করবো সেটা নয়, যে এটা আমি বুঝতে পারছি না, যেটা আমি জানি না, যে অঙ্কটা আমি পড়ে বুঝতে পারছি এটা আমার দ্বারা হবে না, সেটা তো স্কিপ করতেই হচ্ছে। প্লাস যেটা আমি পড়ে বুঝতে পারছি যে এটা সোজা বটে কিন্তু এটা বহুত লম্বা হতে পারে, সেখানেও আমি স্কিপ করব। সেকেন্ড রাউন্ডে আমি সময় পেয়ে যাবো ঠিক সেকেন্ড রাউন্ডে করার জন্য। কী বলেছে শ্রাঙ্গ কী সব নাম, বার্ষিক 4% সুদের হারে এইচডিএফসিতে কিছু পরিমাণ অর্থরাশি বিনিয়োগ করে যদি 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ হিসেবে এত টাকা পেয়ে থাকেন তাহলে ওই একই সুদের হারে একই মেয়াদের জন্য সম্ভব। তো এই অঙ্কটাও কিন্তু চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এবং একটু টিপিক্যাল টাইপের অঙ্ক, তাহলে এটা আমরা স্কিপ করব। নেক্সট, একটি শ্রেণীর 48 জন শিক্ষার্থীর গড় বয়স 22 বছর। শিক্ষকের বয়সটা যদি যোগ করে দেওয়া হয়, অন্তর্ভুক্ত করা হয়, তাহলে পুরো শ্রেণীর গড় বয়সটা 23 বছর হয়ে যায়। শিক্ষকের বয়স কত? তো এই কোশ্চেনটা যদি কেউ গড়টাকে ভালোভাবে পড়েছে তাহলে এটাতে পেন লাগানোর কোনো প্রয়োজন নেই। কীভাবে হবে, যে 23 বছর আছে তাহলে 23 প্লাস কতজন ছিল 48 জন, 22 থেকে 23 হয়ে যাবে, এক বেড়ে গেছে 48 প্লাস 23 অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা বোঝা মানে তখনই সম্ভব যখন তুমি এই জিনিসটা মাথার মধ্যে মানে অ্যাবজর্ব করে নেবে পুরোপুরি। দেখো বলছি শোনো মন দিয়ে এখানে। তাহলে আগে ওদের গড় বয়স ছিল 22 বছর, এখন শিক্ষক যখনই এসেছে গড় বয়স হয়ে গেছে 23 বছর। তাহলে একটা জিনিস বলো, নিশ্চয়ই শিক্ষক বেশি, কোনো একটা জিনিসের গড় ছিল 22, এখানে সাপোজ কিছু ছিল সংখ্যক ছাত্রছাত্রী যাদের গড় বয়সটা 22 ছিল, এখন বর্তমানে কী হয়েছে এদের গড় বয়সটা 23 হয়ে যাচ্ছে কোনো একটা নতুন এলিমেন্ট ঢোকার ফলে। তার মানে ওই এলিমেন্টটা যদি গড়টাকে আমি বাড়াতে চাই তাহলে আমার যে নতুন এলিমেন্টটা আসবে সেটাকে অবশ্যই বেশি নিয়ে আসতে হবে গড়ের থেকে, পূর্বের গড়ের তুলনায়। তাহলে যেটা নতুন এসছে মানে নতুন এসছে কে, শিক্ষকের বয়সটা নিশ্চয়ই 23-এর থেকে বেশি হবে, তাহলে শিক্ষকের বয়সটা হবে 23 প্লাস। এবার কতজন ছিল, এখানে 48 জন শিক্ষার্থী ছিল, এখানে টোটাল 48 প্লাস একজন টিচার। তাহলে এই যে 48 জনের গড় বয়স তো 22 ছিল, মানে প্রত্যেকের খাতে 22 টাকা 22 টাকা করে ছিল, কিন্তু যখনই টিচার চলে এলো প্রত্যেকের খাতে 23 টাকা 23 টাকা করে হয়ে গেল। তাহলে কত টাকা বেড়ে গেল, প্রত্যেকের খাতে 1 টাকা করে বেড়ে গেল, 1 টাকা করে বেড়ে গেছে, টোটাল কত টাকা বেড়েছে 48 টাকা প্লাস 48 যোগ করলে আমরা পেয়ে যাবো 71। অপশান ডি আমাদের অ্যান্সার। এই যে কনসেপ্টটা যদি বুঝতে না পারলে তাহলে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি যেটাতে এরকম ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজনই পড়বে না। ঠিক আছে, দেখো সেটা কি প্রসেস। আমরা কি করব, এখানে ওয়েটেড অ্যাভারেজের সাহায্যে করব। ঠিক, তো 48 জন শিক্ষার্থী আছে, এদের গড় বয়স কত 22 প্লাস একজন শিক্ষক এসছে, এর গড় বয়স আমার জানা নেই। এখন কতজন হয়ে গেছে 49 জন, 49 জনের গড় বয়স বলা আছে 23 বছর। কী লিখলাম বোঝা গেল, 48 জনের দেওয়াই ছিল যে 48 জনের গড় বয়স 22 লিখেছি এখানে, প্লাস শিক্ষকটা যখন অ্যাড হচ্ছে লিখলাম +1, জানি না কত তার বয়স। এখন টোটাল কতজন হয়েছে 49 জন, এদের গড় বয়স তো বলে দিয়েছে 23 বছর, সেটা লিখলাম 23 বছর। ক্লিয়ার। এবার আমরা এখানে একটা জিনিস ভাববো যে সাপোজ মনে করো 49 জনের একটা পার্টি হবে, সেখানে প্রত্যেককে বলা হয়েছে 23 টাকা করে আনতে, 48 জন কামিনা ফ্রেন্ড থাকে তাই তো, তারা কী করেছে 22 টাকা করে নিয়ে আসছে, মানে 1 টাকা করে কম নিয়ে আসছে, ভাগে প্রত্যেকের ভাগে 23 টাকা করে পড়েছে, কিন্তু ওরা 22 টাকা করে নিয়ে চলে আসছে, মানে 1 টাকা করে কম নিয়ে আসছে। এবার এই যে 1 টাকা করে কম নিয়ে আসছে এর প্রভাবে তারা কত টাকা কম নিয়ে এসছে, টোটাল তো ওরা -48 টাকা, মানে 48 টাকা কম নিয়ে এসছে পার্টিতে। এই যে একজন ঘরে ছিল তাহলে তখন আমাদের কী করতে হবে, পার্টি করার জন্য আমাদের 23 টাকা লাগবেই গড়ে, তাহলে একে তো 23 টাকা তো নিজে নিয়ে আসবে, প্লাস তার সাথে আমরা কি বলবো একে, যে এই যে বন্ধুগুলো ছিল 48টা, এরা 48 টাকা কম নিয়ে এসছে, তাহলে পার্টি যদি করতে হয় তোকে 48 টাকা বেশি নিয়ে আসতে হবে। এ কী করবে, আরও 48 টাকা বেশি নিয়ে যাবে, তাহলে এর যোগ করলে পেয়ে যাবো কত 23 48 71, বোঝা গেল। তো এটাতে আমাদের বিশেষ কিছু মনে রাখার প্রয়োজন পড়বে না, বা এটাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু একবারই কমে যাবে। নেক্সট, মান নির্ণয় করো, আর একটা সরল আছে। দেখো এই সরলটা তো আমরা কী করবো, যোগ বা বিয়োগ যেগুলো থাকবে সেগুলো আলাদা আলাদা সেকশানে ভাগ করে দেবো, মানে সেই সেকশান বলতে কি সেগুলো আলাদা আলাদা করে কাজ আমরা করতে পারি একসাথে। যেমন দেখো এখানে কি আছে, প্রথমে আছে ভাগ, এই ভাগটা করে নিচ্ছি 84 ভাজিত 6, মানে আমরা বলতে পারি 6 1 14 6 84, 14 ইন্টু এখানে এই গুণটা আগে করবো। এখানে দেখো এই একটা সেকশন আলাদা ভাবতে পারি, প্রথমে আমাকে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি। ঠিক, প্রথমে আমরা কী করি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, তো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে 8 - 6 2 হবে, তাহলে এই পুরোটার জায়গায় আমি পেয়ে গেলাম কত 2।
এবার 16/2 গণিত 2 মানে কাটাকাটি করলে এখানে 2 হয়ে যাচ্ছে, এটা তাহলে 2 এর সাথে 2 কেটে যাবে, এখানে পড়ে থাকছে কত 16। তাহলে এখানে কত পড়ে থাকছে 91/7 প্লাস 16, মানে ক্যালকুলেশন করলে হবে 91/7 প্লাস 16, ক্যালকুলেশন যদি করি 7 লসাগু 91 প্লাস 16 7 112, মানে পেয়ে যাচ্ছি 2 এর 3 11 20 203/7। আর এখানে দেখো কত পড়ে আছে 14, 14 ইন্টু 203/7, 7 দুগুণে 14, 2 ইন্টু 203 মানে 406। অপশান ডি আমাদের অ্যান্সার হবে। তাহলে এই ছিল 20টা অঙ্ক। দেখো কতগুলো অঙ্ক এখন আমরা স্কিপ করেছি, দেখো এখানে আমরা এখানে তাহলে আমাদের কতগুলো হয়ে গেল, দেখো এগুলো সব কিন্তু সুপার ইজি কোশ্চেন ছিল, যেগুলো আমাদের গতানুগতিক কোশ্চেন। তাহলে কতগুলো অঙ্ক আমাদের হয়ে যাচ্ছে, দেখো স্কিপ করেছি 1টা 2টা 3 4, তাহলে 4টা কোশ্চেন, মানে 16টা কোশ্চেন কিন্তু সুপার ইজি কোশ্চেন ছিল, যেগুলো যে কেউ করতে পারে। ঠিক, যদি আমরা ঠিকঠাকভাবে করতে থাকি। যদি ওই জটিল অঙ্কগুলো নিয়ে আমরা যদি পড়ে থাকি তাহলে কিন্তু টাইম বেশি লেগে যাবে, তখন সোজা অঙ্কগুলোও করতে পারবে না। এই জন্য যেগুলো জটিল হবে, যেগুলো তোমাদের জটিল মনে হবে বা মনে হবে যে পারবো না, ক্যালকুলেটিভ হবে, সেগুলোকে স্কিপ করে দেবে সেকেন্ড রাউন্ডে করার জন্য। এবার চলো এবার যেগুলো সেকেন্ড রাউন্ডের জন্য ছিল সেগুলো আমরা করবো এক এক করে। নিতিনের কাছে 1617 টাকা আছে, এটা তোমরা পড়ে নাও, আমি অঙ্কটা করছি ডাইরেক্টলি। তো ঘটনা কী ঘটেছে না, নিতিনের 2 পুত্র প্রবীণ আর ঋষি, ওদের মধ্যে টাকাটা ভাগ করে দিয়েছে। এবার প্রবীণ আর ঋষি 17 বছর ওরা 10% চক্রবৃদ্ধি সুদের হারে টাকাটাকে বিনিয়োগ করে দিয়েছে, ইনভেস্ট করেছে। এবং এরা একে একে কী করছে 17 বছর এবং 18 বছর পর ওরা টাকাটা তুলছে, যখন টাকাটা তুলছে তখন দেখা যাচ্ছে তারা সমান টাকা পাইছে। ঠিক আছে, তার মানে কি তাদের সুদ আসলটা সমান হয়ে গেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রবীণকে পি টাকা দিয়েছে আর ঋষিকে 8 টাকা দিয়েছে। এবার প্রবীণ যখন টাকাটা জমা করছে 10% চক্রবৃদ্ধি সুদের হারে, আমরা কি জানি সূত্র কি, পি ইন্টু আর প্লাস 1/100। আমাদের সুদ আসলের সূত্র কী হয়, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। এটাই করবো, কারণ সুদ আসলটাই সমান বলেছে, সমান পরিমাণ টাকা পাচ্ছে মানে কি সুদ আসলটা সমান পরিমাণ পাচ্ছে। তাহলে পি ইন্টু প্রবীণকে দেওয়া হচ্ছে পি টাকা 1 প্লাস, আচ্ছা 1+r/100 আমরা এখানে করে নিচ্ছি যে 1+r/100, তাহলে 1 আর এর মানটা কত 10%, মানে 10/100। তাহলে এখানে পড়ে থাকছে 1 + 1 এর 10 মানে 11/10 হোল টু দি পাওয়ার n। তাহলে 11/10। প্রবীণ কত বছরের জন্য টাকা রেখেছে, প্রবীণ রেখেছে 17 বছরের জন্য, তাহলে টু দি পাওয়ার 17। আর ঋষির জন্য কত দিন আছে 18 বছর, টু দি পাওয়ার 18। এবার ক্যালকুলেশন করব, দেখো তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি থাকে যেটা থাকতো এখানে পি ইন্টু a টু দি পাওয়ার 17 সমান আর ইন্টু a টু দি পাওয়ার 18 যদি থাকতো, তাহলে কি বলতাম, এই যে পি বাই আর সমান লিখতাম এরকম করে যে a টু দি পাওয়ার 18 বাই a টু দি পাওয়ার 17, এটাই লিখতাম। তার মানে এটা বিয়োগ করতাম, এটা আমরা বিয়োগ জানি যে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন সমান কী হয় এক্স টু দি পাওয়ার m - n। তাহলে এখানে পড়ে থাকতো a টু দি পাওয়ার 18 - 17 মানে a টু দি পাওয়ার 1, মানে আমরা সিম্পলি বলতে পারি এ মানে কি আমরা 11/10 জায়গাতে 11/10 জায়গাতে আমরা এ লিখছি, 11/10 জায়গায় এ লিখেছি, তাহলে পি বাই আর সমানই কত হয়ে যাচ্ছে 11/10। তো তোমাদেরকে বোঝানোর জন্য এখানে এ লিখলাম, বাকি নর্মালি এটাতে এইভাবে আমরা করতেই পারি যে এখানে এটা সিম্পলি এখানে কাটাকাটি করে নেবো, এটার সাথে এটা কেটে গেলে 11/10 পড়ে থাকবে, পি বাই আর সমান হয়ে যাবে 11/10। তার মানে পিকে 11 রেশিও টাকা দিয়েছে, আরকে দিয়েছে, ঋষিকে দিয়েছে 10 রেশিও টাকা। টোটাল কত রেশিও টাকা 11 + 10 21 রেশিও টাকা। 21 রেশিও টাকা মানেই তো 1617 টাকা, কারণ এই 1617 টাকাটাই ওদের মধ্যে ভাগ করেছিল। তাহলে 1617 টাকা মানেই 21 রেশিও। জানতে কাছে যে প্রবীণকে দিয়েছে 11 রেশিও, ইন্টু 11 রেশিওর মান বের করতে হবে। এবার এখানে চাইলে আমরা ক্যালকুলেশন করতে পারি বা চাইলে আমরা ক্যালকুলেশন নাও করতে পারি, আমরা ব্যবহার করতে পারি বিভাজ্যতা। দেখো এখানে কী আছে 11 আছে, এই 11টায় নিচে কেউ কাটতে পারবে না, তার মানে গুণফলের মধ্যে 11 অবশ্যই থাকবে যে টাকাটা হবে। দেখো এখানের মধ্যে কে 11 দিয়ে মাল্টিপল সেটা আমরা দেখব। 8 আর 0 7, এটা 11 দিয়ে ভাগ করে যাবে না, অপশান এ তো অ্যান্সার হতে পারে না। 6 আর 7 13 থেকে 9 বিয়োগ করলে এটাও 11 দিয়ে বিভাজ্য নয়, এটা অ্যান্সার হতে পারে না। বাকি সি আর ডি দুটোই কিন্তু 11 দিয়ে বিভাজ্য, তাহলে সি আর ডি এর মধ্যে অ্যান্সার আছে। আরেকটা জিনিস লক্ষ্য করা, যদি আমরা সি আর ডিকে দেখি, এর অপশান আছে ইউনিট ডিজিট 7, এখানে আছে 0। তাহলে এখানে আমরা কোনো দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যালকুলেশনটা করে আমার 0 আসার কথা আছে, কোথায় আসবে 0, কারণ 0 থাকতে গেলে একটা 5 একটা 2-এর মিলন থাকতে হবে, একটা 5 আর একটা 2 গুণ করলে তবেই 0 আসে, সেটা তো এখানে দেখতেই পাচ্ছি না।
কোথাও শূন্য নেও এক্সট্রা করে, তাহলে এখান থেকে যেটা শূন্য দিয়ে অ্যান্সার আছে এটা তো হতেই পারে না, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি। তো চাইলে কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশনকে আমরা অ্যাভয়েড করতে পারি, বা যদি না বুঝতে পারছো তাহলে সিম্পলি ভাগও করে নিতে পারি, খুব বেশি টিপিক্যাল কিন্তু নয়। নেক্সট, তাহলে বোঝা গেল অপশান সি আমাদের অ্যান্সার হচ্ছে। এবার যেটা স্কিপ করা হয়েছে এখানে, দেখো এখানে আমি একটা জিনিস শেখাবো তোমাদের, ইন্টারেস্টিং লাগবে তোমাদের অবশ্যই। কী বলা হয়েছে? দুটি ট্রেন 60 আর 110 বিপরীত দিকে যাচ্ছে, ওকে। তো এদের ওভারঅল স্পিড হচ্ছে 170 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে কীভাবে কনভার্ট করবো? 5-18 দিয়ে গুণ করে এত মিটার পার সেকেন্ড। কতক্ষণে ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করেছে? 21 সেকেন্ড সময়ে। তাহলে তাদের দুজনকার স্পিড, এটা স্পিড দিয়েছে এটা পুরোটা, 21 সেকেন্ডে কতটা যাবে? তাহলে ডিস্টেন্স সমান আমরা কী জানি? স্পিড ইন্টু টাইম। তাহলে আমাদের ডিস্টেন্স বের করতে হবে, স্পিডের সাথে টাইমকে গুণ করে দেবো। গুণ করো তাহলে, এখানে স্পিড আছে 170 ইন্টু 5/18 গুণিত টাইম কত দিয়েছে? 21 সেকেন্ড। কাটাকাটি করছি, 3 6 18, 3 7 21, 2 3 6, 2 8 16, 2 5 10। তাহলে এখানে পেয়ে যাচ্ছি কত? 85 গণিত 5 গণিত 7/3। দেখে মনে হচ্ছে এখানে খুব ক্যালকুলেশন করতে হবে, এবং সত্যিই ক্যালকুলেশন করতে হবে। বাট ক্যালকুলেশন থেকে বাঁচার জন্য কী করবে দেখো, এখানে যদি নিচে 3 থাকে, এখানে অপশানগুলো এমনভাবে সেট করেছে যে মানে আমরা ক্যালকুলেশন থেকে বেঁচে যেতে পারছি, কিন্তু এক্সামিনার যদি চাই ক্যালকুলেশন করাতে বাধ্য করে দেবে, ঠিক আছে? তাহলে পুরোপুরি ডিপেন্ড করছে এক্সামিনারের মাইন্ডের উপর, যে সে কী চাইছে। এখানে অপশানগুলো এমনভাবে সেট করা আছে ক্যালকুলেশন করতে আমাদের হবে না। একটা জিনিস লক্ষ্য করো, পয়েন্টে অ্যান্সার আসবে, মানে এই 3টে কাটাকাটি হবে না। তাহলে 3 দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে মনে করো আমি ভাগ করি, সাপোজ, কী ভাগশেষ হতে পারে? ভাগশেষ 0 হতে পারে না, 0 মানে তো পুরোপুরি ভাগ হয়ে যাচ্ছে, তো এটা তো পুরোপুরি ভাগ হচ্ছে না, তাহলে 0 ভাগশেষ তো হতে পারে না। তাহলে ভাগশেষ হতে পারে স্যার 1 হতে পারে, কিংবা 2 হতে পারে। 3 ভাগশেষ কী হতে পারে? 3 ভাগশেষ হলে তো 3 1 কে 3 আবার ভাগশেষ হয়ে যাবে, তো ভাগশেষ 1 আর 2 হতে পারে। 3 দিয়ে যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ করি তার ভাগশেষ 1 আর 2 হতে পারে। 4 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ করি তার ভাগশেষ 1 2 3। 5 দিয়ে ভাগ করলে 1 2 3 4, ঠিক? এটা নিশ্চয়ই জানো। তাহলে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 অথবা 2। যদি 1 ভাগশেষ থাকে তাহলে কী পড়ে থাকবে? 1/3। 1/3 দশমিকে কী হয়? 0.33। এটা যখন শতকরা করেছো তখন ভালোভাবেই করেছো, যে 1-এর 3 মানেই 0.33, আর 2-এর 3 এখানে দেখতে অসুবিধা হবে, 1-এর 3 মানেই 0.33, আর 2-এর 3 মানে কি? 0.66। তাহলে অ্যান্সারে অবশ্যই 0.66 কিংবা 0.33 দিয়ে থাকবে অ্যান্সার। 0.33 কোথাও আছে কি? কোথাও নেই। 0.66 একমাত্র অপশান সিতে আছে, তাহলে অ্যান্সার আমাদের অপশান সি হবে। বোঝা গেল কী করলাম? যদি আরেকটা অপশান থাকতো 0.66 দিয়ে বা 0.733 দিয়ে, তাহলে আমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করতেই হতো। কিন্তু আবার বললাম যে এখানে এক্সামিনার সেটটা সেভাবেই করেছে যে ক্যালকুলেশন করার দরকার নেই, বাকি তোমরা চাইলে ক্যালকুলেশন করতে পারো। নেক্সট, আর কোনটা স্কিপ করা আছে? এটা তো হয়ে গেল। এখানে লসাগু আছে একটা, ওকে। দেখো তাহলে লসাগুটা কীভাবে করবো? লসাগু করার তো আমরা একটাই পদ্ধতি, কি যেটা বেস্ট হয়, যে লসাগু করার জন্য আমরা সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে ভেঙে নেব, ঠিক আছে? দেখো 672কে আমরা চাইলে এভাবে করতে পারতাম, যে প্রথমে দেখতাম যে এই যে 672 আছে বা 7056 আছে, এর মধ্যে কী কী সংখ্যাগুলো আছে। এর মধ্যে সাপোজ মনে করো 9 আছে, দেখতেই পাচ্ছি আমরা। যদি দেখতাম যে 9 দিয়ে বিভাজ্য একটি মাত্র সংখ্যা আছে, তাহলে ডাইরেক্টলি সেটা অ্যান্সার করতাম। কিন্তু এখানে ওই রকম যদি আমরা বিভাজ্যতার যে ট্রিক্স, বিভাজ্যতার যে জিনিসগুলো আছে, এলিমেন্টগুলো আছে, সেগুলো যদি কাজে লাগে আসবে না, সেইভাবে কোশ্চেনটা সেট করেছে যে তোমাকে পুরোপুরি করতে হবে। তো দেখো আমরা 7056কে প্রথমে ভেঙে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই 8 দিয়ে ভাঙা তো যাবেই, তাহলে 8 দিয়ে যদি করি মানে 2-এর কিউব ইন্টু 8 দিয়ে ভাঙলে এটা হবে 8 7 56, 8 8 64, 65, 8 8 64, 8 2 16, ওকে। 882 একে আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 2 4 8, 2 4 8, 2 1 2, মানে 441 মানে কি? এটা মানে 21 স্কোয়ার। 21 মানে কি? 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি? 2 টু দি পাওয়ার 4, এটা ভাঙলে আমরা পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। এটা কিন্তু টাইম টেকিং বটে, এখানে টাইম দিতে হবে, ওই জন্য ছোটো ছোটো কোশ্চেনগুলো দিয়েছিল যেখান থেকে টাইম বাঁচাতে পারবে। সবগুলো যদি ভাবো যে 2 সেকেন্ডে হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। দেখো 672, এটা তাহলে কী হবে?
টু টু দি পাওয়ার কিউব 8 তো একটা আছেই, 8 দিয়ে করলে 8 সাথে 8 9 আর এটা 64, 8 4 32, মৌলিক উৎপাদকে ভাঙছে আর কিছু না। কিন্তু এখানে 84, 84 মধ্যে আবার একটা 4 আছে দেখো, তাহলে 2 স্কোয়ার 4 ইন্টু 21, 21 মানে কি 3 ইন্টু 7, তাহলে এখানে আমি কত পেয়েছি, টু টু দি পাওয়ার কিউব টু টু দি পাওয়ার 2 মানে টু টু দি পাওয়ার 5 লিখতে পারি এই জায়গাতে আমি, টু টু দি পাওয়ার 5। তাহলে এবার এই সংখ্যাগুলোকে আমরা একসাথে কন্টেন্ট করে নেবো। দেখো 2 পাওয়ার ম্যাক্সিমাম কত আছে, যখন লসাও করব তখন ম্যাক্সিমাম পাওয়ারটা লিখবো, যখন গোসাও করব তখন মিনিমাম পাওয়ারটাকে নেবো। তো ম্যাক্সিমাম পাওয়ার 2 কত আছে, 2 পাওয়ার আছে 5, তারপর 3 পাওয়ার আছে স্কোয়ার, 7 পাওয়ার আছে স্কোয়ার। এবার এই গুণটাও কিন্তু আমরা পুরোপুরি মানে করতে যাবো না, আমরা কীভাবে করবো দেখো, আমরা দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার মানে 7056। তাহলে এখানে একটা আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 4 ইন্টু টু টু দি পাওয়ার 2, এটা মানে 7056। 7056 সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো 2 6 12, 2 56 112, 70, ওকে অপশান বি 14112। বুঝা গেল? আর কিছু আছে কি ছাড়া আমাদের এখানে, স্কিপ, এটা তো হয়ে গেল এটা। ওকে, তো এটা লাস্ট কোশ্চেন আজকের। এখানে কি বলা হয়েছে, এখানে এটা আমরা একটা নতুন কনসেপ্টের সাহায্যে করবো, I1 I2 কনসেপ্টের সাহায্যে। এই কনসেপ্টটা আমি তোমাদেরকে ডিটেলসে যখন চক্রবৃদ্ধি সুদে করাবো তখন সেখানে করাবো। এখানে একটু ঝলক দিয়ে দিচ্ছি বুঝতে, যাতে বিশাল কিছু অসুবিধা হবে না, বাট পুরোপুরি ডিটেলসে জানার জন্য চক্রবৃদ্ধি সুদে যখন ক্লাস আপলোড করবো তখন দেখে নিও। দেখো, তো আমরা I1 I2 কনসেপ্টটাকে কী বলি, যে এখানে যখনই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে কম্পেয়ার করতে হয় বা ডিফারেন্স দেখতে হয় তখন এই I1 I2 কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে, বা রেশিও কনসেপ্টও পড়া হয়ে থাকে এটাকে। আমরা একটা জিনিস মনে রাখবো যে 2 বছরের জন্য I1 আর I2 রেশিও হয় 2:1, ঠিক আছে। 3 বছরের জন্য হয় 3:1 I3। 2 বছরের জন্য 2 বছর মানে I1 আর I2, 3টে বছর হলে I1 I2 I3 হবে, এবং তাদের রেশিও কী হবে 3:1, ঠিক আছে। তো এখানে কত বছরের কথা আছে, এখানে 2 বছর আছে, মানে আমার এই রেশিওটা ব্যবহার হবে 2:1 রেশিও I1 I2। সুদের হার কত দিয়েছে 4%, তো 4% সমান আমরা লিখতে পারি স্যার 1/25। এখানে লিখবো P I1 I2 লিখবো। প্রিন্সিপাল মানে আসল কত ধরবো, আসল ধরবো কত বছর বলেছে, 2 বছর বলেছে, তাহলে নিচে কত আছে 25 আছে, 25-এর স্কোয়ারকে আমরা প্রিন্সিপাল ধরবো। 25-এর স্কোয়ার মানে কত 625, তাহলে 625টাকে আমরা আসল ধরছি। I1 কী করে বের করি না, এর সাথে আমরা এই যে এখানে যেটা বেরোলো 1/25, সেই 1/25 দিয়ে গুণ করে নিই। 1/25 দিয়ে গুণ করলে এখানে পেয়ে যাবো 25। I1 থেকে I2 বের করার জন্য আমরা 1/25 দিয়ে গুণ করবো, পেয়ে যাবো 1। তাহলে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের ক্ষেত্রে সবসময় I1গুলো অ্যাড হয়, যেমন 2 বছরের সরল সুদ মানে 2I1, 3 বছরের সরল সুদ 3I1, 4 বছরের সরল সুদ 4I1, ঠিক আছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ যদি হয় তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে যে 2I1 প্লাস I2, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে 3I1 প্লাস 3I2 প্লাস I3, ঠিক আছে। তাহলে 2 বছরের, এখানে 2 বছরের সরল সুদ বলা আছে, তাহলে 2 বছরের সরল সুদের জন্য আমরা কী পাবো 2I1, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কী পাবো 2I1 প্লাস I2। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কেমনটা আছে, এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি I2টাই শুধু ডিফারেন্স আছে 1I2। তাহলে 2 বছরের এ সাইডে কত পেয়েছি 25 রেশিও ইন্টু 2 মানে 50 রেশিও, আর 2 বছরের CIটা কত হবে 2I1 মানে 25 ইন্টু 2 মানে 50 প্লাস I2 1, তাহলে 51। এবার দেখো দেওয়া আছে যে চক্রবৃদ্ধি সুদটা 153 পেয়েছে, আমরা পেয়েছি চক্রবৃদ্ধি সুদ 51 রেশিও, তাহলে 153 টাকাটাই 51 রেশিওর সাথে সমান আমাদের বের করতে হবে সুদটা, সরল সুদটা কত, সরল সুদ হচ্ছে 50 রেশিও, এখানে কাটাকাটি করলে 3 ইন্টু 50 150 টাকা, অপশান বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এখানেই রাখছি। নেক্সট যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে বা ক্লাসে যদি যেগুলো করালাম সেগুলো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নাও। আর এরকম আবার আমরা নেক্সট একটা ক্লাস প্র্যাকটিস সেট 2 নিয়ে ডিসকাস করবো।